২০১৯ সালের শুরুতে বাংলাদেশে একের পর এক ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের মৃতদেহ পাওয়া যায়, যাদের গলায় ঝুলানো ছিল একটি নোট, আমি ধর্ষক, এটি আমার শাস্তি, ধর্ষকরা সাবধান, হারকিউলিস। কে ছিলেন এই হারকিউলিস? কিভাবে তিনি আইনকে নিজের হাতে তুলে নিলেন? আজ আমরা জানব সেই রহস্যময় ভিজিল্যান্টের গল্প। অধ্যায় ২, ঘটনার সূচনা। ২০১৯ সালের জানুয়ারি মাসে সাভারে একটি মৃতদেহ পাওয়া যায়, যার গলায় ঝুলানো ছিল একটি নোট, আমি ধর্ষক, এটি আমার শাস্তি। কয়েকদিন পর ঝালকাঠির রাজাপুরে আরেকটি মৃতদেহ পাওয়া যায়, একই ধরনের নোটসহ। এই ঘটনাগুলো সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। তথ্যসূত্র: আল জাজিরা, হারকিউলিস ভিজিল্যান্ট কিলস সাসপেক্টেড রেপিস্টস ইন বাংলাদেশ। অধ্যায় ৩, ভিকটিম এবং অভিযুক্তদের পরিচয়। প্রথম ভিকটিম ছিলেন রিপন, যিনি সাভারে একটি গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিলেন। দ্বিতীয় ভিকটিম ছিলেন সজল, যিনি একটি মাদ্রাসা ছাত্রীর ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ছিলেন। তৃতীয় ভিকটিম ছিলেন রাকিব, যিনি সজলের সহযোগী হিসাবে অভিযুক্ত ছিলেন। তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার। অধ্যায় ৪, হারকিউলিস নামের উত্থান। প্রত্যেকটি মৃতদেহের গলায় ঝুলানো নোটে হারকিউলিস নামটি উল্লেখ ছিল। হারকিউলিস নামটি গ্রিক পুরাণের এক বীরের নাম, যিনি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেন। এই নামটি ব্যবহার করে হত্যাকারী নিজেকে ন্যায় বিচারের প্রতীক হিসাবে উপস্থাপন করতে চেয়েছেন। তথ্যসূত্র: গ্লোবাল ভয়েসেস। অধ্যায় ৫, সামাজিক প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে অনেকেই হারকিউলিসকে সমর্থন জানিয়েছেন, তাকে বাংলাদেশের ডার্ক নাইট বলে অভিহিত করেছেন। অন্যদিকে মানবাধিকার সংস্থাগুলো এই হত্যাকাণ্ডগুলোকে আইন বহির্ভূত এবং বিচার বহির্ভূত হত্যা হিসাবে নিন্দা জানিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনের তৎকালীন চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, হারকিউলিসের আবির্ভাব আমাদের সমাজের ব্যর্থতার প্রতিফলন। তথ্যসূত্র: ঢাকা ট্রিবিউন। অধ্যায় ৬, তদন্ত এবং রহস্য। পুলিশ তদন্তে দেখতে পায় যে নিহতদের মধ্যে কয়েকজনকে সাদা পোশাকধারী ব্যক্তিরা নিজেদের আইন প্রয়োগকারী সংস্থার সদস্য পরিচয় তুলে নিয়ে গিয়েছিলেন। একটি ঘটনায় অপহরণের জন্য ব্যবহৃত গাড়িটি একটি সরকারি সংস্থার নামে নিবন্ধিত ছিল, যা এই হত্যাকাণ্ডের পেছনে রাষ্ট্রীয় সংস্থার সম্পৃক্ততার সন্দেহ জাগায়। তথ্যসূত্র: প্রথম আলো। অধ্যায় ৭, বিচার ব্যবস্থার চ্যালেঞ্জ। বাংলাদেশে ধর্ষণের মামলাগুলোতে বিচার প্রক্রিয়া ধীরগতির এবং অনেক সময় ভিকটিমদের হয়রানির শিকার হতে হয়। এই পরিস্থিতিতে অনেকেই মনে করেন যে হারকিউলিসের মতো ভিজিল্যান্টদের উত্থান সমাজের এই ব্যর্থতার ফল। তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার। অধ্যায় ৮, আন্তর্জাতিক প্রতিক্রিয়া। এই ঘটনাগুলো আন্তর্জাতিক গণমাধ্যমেও প্রচার পায়। অনেকেই এই ঘটনাকে দক্ষিণ এশিয়ার প্রথম ভিজিল্যান্ট কার্যকলাপ হিসাবে উল্লেখ করেন। তথ্যসূত্র: গ্লোবাল নিউজ। অধ্যায় ৯, সামাজিক মিডিয়ায় প্রতিক্রিয়া। সামাজিক মাধ্যমে অনেকেই হারকিউলিসকে সমর্থন জানিয়েছেন, তাকে বাংলাদেশের ডার্ক নাইট বলে অভিহিত করেছেন। অন্যদিকে অনেকেই এই ধরনের আইন বহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে মত প্রকাশ করেছেন। তথ্যসূত্র: রেডিট, ভিজিল্যান্ট কিলার। অধ্যায় ১০, হারকিউলিস কে ছিলেন? হারকিউলিস কে ছিলেন তা আজও অজানা। কেউ কেউ মনে করেন তিনি একজন ব্যক্তি, আবার কেউ মনে করেন এটি একটি গোষ্ঠীর কাজ। তথ্যসূত্র: ওপ ইন্ডিয়া। অধ্যায় ১১, আইন বহির্ভূত হত্যাকাণ্ডের ঝুঁকি। আইন বহির্ভূত হত্যাকাণ্ড সমাজে ভয়ের পরিবেশ সৃষ্টি করতে পারে এবং নিরাপদ ব্যক্তিরাও এর শিকার হতে পারেন। তথ্যসূত্র: দ্য ডেইলি স্টার। অধ্যায় ১২, সরকারের ভূমিকা। সরকার এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোর উচিত এই ধরনের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত করা এবং বিচার নিশ্চিত করা। তথ্যসূত্র: প্রথম আলো। হোয়াট ডু ইউ থিঙ্ক? ডু কমেন্ট।